আজকে আমার দেশ পত্রিকায় একটা প্রতিবেদন দেখলাম। প্রতিবেদনটার ব্যাপার হচ্ছে এই যে সম্প্রতি জামায়াতে ইসলামে মুফতি আলী হাসান ওসামা বলে যে ব্যক্তি জয়েন করছেন, তার একটা সাক্ষাৎকার নিছে আমার দেশ, বা আমার দেশ তার সঙ্গে একটা ফোনে কথা বইলা তার যেসব বক্তব্য সেগুলো প্রকাশ করছে। সেখানে আলী হাসান ওসামা তার জামায়াতে ইসলামের সঙ্গে সংযুক্তিতা নেওয়ার ক্ষেত্রে তার যেই উসিলা বা তার যেই যুক্তি সেটা ছিল যে আল্লাহর মাটিতে আল্লাহর দিন প্রতিষ্ঠা। মানে জামায়াতে ইসলামের সঙ্গে তিনি যুক্ত হচ্ছেন বেসিক্যালি আল্লাহর মাটিতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, এবং তিনি মনে করেন যে জামায়াতে ইসলামের জন্য সবচেয়ে উপযুক্ত একটা দল। আমি এটা নিয়ে আগেও কথা বলছি যে যেদিন চরমোনাই পীর সাহেব জামাত থেকে আলাদা হয়ে গেল, সেদিনই জামায়াতে ইসলাম এই মুফতি আলী হাসান ওসামাকে তার সঙ্গে নিয়ে আসছে। এবং চরমোনাই পীর তো অন্য একটা দল ছিল, কিন্তু মুফতি আলী হাসান ওসামা কমপ্লিটলি জামায়াতের ভিতরে আইসা যুক্ত হয়েছেন। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে জামায়াতে ইসলাম আগামী যে রাজনীতিটা করবে সেটা, মানে যেই ভোটটা তারা করবে, সেই যেই নির্বাচনটা তারা করবে, সেখানে তারা খুবই ক্লিয়ারলি একটা ইসলামী শরিয়া বাস্তবায়নের রাজনীতিকে সামনে আনবে। এবং ফাইনালি তারা যখন মানে কোনোভাবে সংসদে যাবে, যতটুকুই যাক, সেখানেও তারা আসলে ইসলামী শরিয়ার বিষয়টাকে মুখ্য করে তুলবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে কিছুদিন আগে আমাদের একজন মৌলানা মামুনুল হক, তিনি আফগানিস্তান সফরে গেছিলেন, এবং আফগানিস্তান সফরে গিয়া আফগানিস্তানে তালেবান যে সরকার তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করে সেগুলো তিনি একদম কাছ থেকে দেখছেন। এবং তিনি আইসা, আমি তখন বলছিলাম যে জামায়াতে ইসলামী তাকে পাঠাইছে মামুনুল হককে আফগানিস্তানে, এই কথাটা অনেকেই তখন বিশ্বাস করেন নাই বা বুঝতে চান নাই। তখনও মামুনুল হক এমন একটা ভঙ্গির মধ্যে ছিলেন যে তিনি বিএনপিতে জয়েন করতে পারেন ইত্যাদি ইত্যাদি। বিএনপির সঙ্গে তার কয়েকটা বৈঠকও হয়েছিল। তো সেই সময়ে আমি যখন এটা বলছি, অনেকেই এমনভাবে বিষয়টাকে ইন্টারপ্রেট করছেন যে জামায়াত কিভাবে আফগানিস্তান হয়, জামায়াতের মডেল কিভাবে আফগানিস্তান হয়। কিন্তু ফাইনালি দেখা গেছে যে সেই আফগানিস্তান দেখে আইসা মামুনুল হক সাহেব বাংলাদেশের মিডিয়া গণমাধ্যমে তিনি শরিয়ার যে জায়গাটা, জামায়াতে ইসলামের যে শরিয়া প্রকল্প সেটা বাস্তবায়নের যে প্রকল্প সেটা নিয়ে কথা বলছেন, এবং আফগানিস্তানের মতোই তিনি বাংলাদেশে একটা কিছু চান সেটাই বারবার তুলে ধরছেন। যদিও তিনি বলছেন যে আফগানিস্তানের কিছু জায়গা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা পসিবল না, বা তারাও চাইবে যে আফগানিস্তান এই জায়গাগুলোর উন্নতি করুক, কিন্তু মানে ইসলামী শরিয়া বা ইসলামী খেলাফত বলতে একই। এই অ্যালায়েন্স আফগানিস্তান আর জামায়াতে ইসলামের যেই পজিশন, বা জামায়াতের যে 11 দলীয় জোটের যে পজিশন, সেটা মূলত এক। মামুনুল হক যেই কথাটা বলে সেটা হচ্ছে যে প্রথম দিনই ইসলামী শরিয়া বাস্তবায়ন করে ফেলা যাবে না। অর্থাৎ প্রথম দিনই একজন নারী সে জিন্সের প্যান্ট পরে বাইরে এসে বইলা তাকে ঘর থেকে আটকায় দেওয়া হবে, এরকম কোনো বাস্তবতায় তারা যাবে না। কিন্তু দিনে দিনে বা ধীরে ধীরে এইটাই তাদের লক্ষ্য বা এইটাই তাদের উদ্দেশ্য। ফাইনালি ইসলামী শরিয়া বাস্তবায়ন ছাড়া এই মামুনুল হকদের, আলী হাসান ওসামাদের জামায়াতের সঙ্গে সংযুক্ত হওয়ার আর কোনো কারণ নাই, এবং বাংলাদেশকে তারা ধীরে ধীরে একটা ইসলামী শরিয়া বাস্তবায়নের লাইনে নিয়ে যাবে, এবং বাংলাদেশের বাস্তবতায় তারা বাংলাদেশকে একটা আফগানিস্তানের মতো একটা দেশ বানাইয়া তুলবে। আমার এখানে প্রশ্ন দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে যে জামায়াত কি আসলে একটা আফগানিস্তান মডেলই এখানে ইমপ্লিমেন্ট করতে চায় কিনা। আফগানিস্তানে অনেক সিরিয়াস কিছু বিষয় আছে, যেমন ক্লাস 6-এর পরে বা ক্লাস 5-এর পরে মেয়েরা আর স্কুলে যাইতে পারে না, হাই স্কুলে যাইতে পারে না। বাংলাদেশে জামায়াতে ইসলাম হয়তো এই কাজটা করবে না, বা তারা বলবে যে ক্লাস 5-এর পরে বাচ্চাদেরকে নিকাব পড়তে হবে, হিজাব পড়তে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে কারণে মামুনুল হক আফগানিস্তানে যান, পৃথিবীর অন্যান্য দেশে না যায়া, এবং তারা যেই ইসলামটা ক্যারি করেন সেটা একটা সুন্নি ইসলাম, এবং ওয়াহাবিজমের এই যে ধারা, এটা সবচেয়ে বেশি পারফেক্টলি ম্যাচ করে আফগানিস্তানের সঙ্গে। এবং তাদের নেতারা আফগানিস্তানে যান, জামায়াত তাদেরকে পাঠায় এবং ফিরে আসেন, এবং বারবার বাংলাদেশের ওপেন গণমাধ্যমগুলোতে, একদম মূলধারার গণমাধ্যমগুলোতে আফগানিস্তান মডেল বাংলাদেশে কতটা উপযুক্ত এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়। ফলে আমরা কি ধৈর্য নিতে পারি কিনা, বা আমরা কি এই প্রশ্নটা করতে পারি কিনা যে জামায়াত আসলে একটা আফগানিস্তান মডেলেই যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আপনি আফগানিস্তান মডেলে যাবেন, নাকি ইরান মডেলে যাবেন, নাকি পাকিস্তান মডেলে যাবেন, নাকি মালয়েশিয়া মডেলে যাবেন, নাকি ইন্দোনেশিয়া মডেলে যাবেন, সেইটা তো জামাতের ক্লিয়ার করতে হবে। জামাত যদি ইসলামী শরিয়া চায়, অবশ্যই সেই ইসলামী শরিয়ার উপর নির্বাচনটা করবে, সেটা যতই গণতান্ত্রিক ধারার বিরুদ্ধে যাক। এখন সে যদি এটা নিয়ে ভোট চায় এবং সংসদে
2/3 মেজরিটি নিয়ে আসা, সে যদি সংবিধান বদল করে একটা ইসলামিক রিপাবলিক বা ইসলামিক খেলাফত কায়েম করে, সেটা সে হয়তো করতেই পারে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে বা আমার বোঝার জায়গা হচ্ছে যে তারা আসলে কোন মডেলে যাবে, কেন তারা ইরানে যাচ্ছে না কিন্তু আফগানিস্তানে যাচ্ছে, কেন তারা মালয়েশিয়া যাচ্ছে না কিন্তু আফগানিস্তানে যাচ্ছে। ফলে জামায়াতের যে জোট, সেই জোটের যে ইসলামী শরীয়ত বাস্তবায়ন প্রকল্প, সেটা কি আসলে আফগানিস্তানের মডেলই কিনা, দিস ইজ নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে যে এই আলী হাসান ওসামারা যেভাবে যুক্ত হচ্ছেন, এবং আমি জানি না যে আলী হাসান ওসামা কোনো জায়গা থেকে দাঁড়াবেন কিনা, বা এরকম আরও অনেকেই দাঁড়াচ্ছেন না, যেমন মাহফুজ আলম, তিনি কিন্তু ভোটে দাঁড়াচ্ছেন না। কিন্তু আমরা খুব নিশ্চিতভাবেই জানি যে মাহফুজ আলমের ভাই এনসিপি জামাত থেকে দাঁড়াইছেন, এবং ফাইনালি জামাতের যে 100 সিট উচ্চকক্ষে থাকবে, সেখানে মাহফুজ আলম উচ্চকক্ষেই যাবেন। মাহফুজ আলম বা এই যে আলী হাসান ওসামা বা আসিফ মাহমুদ ইবেন, এই যে লোকগুলো, আসিফ মাহমুদ কিন্তু সবসময় একটা রক্ষী বাহিনী মডেলের কথাবার্তা বলতো, যেটা আপনি খুব ক্লিয়ারলি মিলাইতে পারবেন একটা মোরাল পুলিশিং বাহিনী আকারে, মানে যারা মানে দেশের মানে বন্দুক টন্দুক নিয়ে দেশের মানুষ ঠিক রাস্তায় চলতেছে কিনা সেগুলা ঠিকঠাক করবে। ফলে এই আসিফ মাহমুদ, আলী হাসান ওসামা, মাহফুজ আলম, ইনারা তো উচ্চকক্ষে যাবেন, ইনারা ভোট করবেন না। আলী হাসানের ওসামার কথা জানি না, বাকিরা তো ভোট করবেন না। এই যে লোকগুলা উচ্চকক্ষে যাবে, জামাত যাদেরকে উচ্চকক্ষে নিয়ে যাবে, তো সেই উচ্চকক্ষের মডেলটা আসলে কি হবে? মানে সেই উচ্চকক্ষ কি অ্যাকচুয়ালি এমন একটা জায়গায় দাঁড়াবে যেটা আসলে মানে আমরা বলতে পারি যে এটা একটা জাস্টিস প্যানেলের মতো হয়ে উঠবে, যে আসলে সবসময় একটা আদর্শিক জায়গা থেকে বাংলাদেশকে ন্যারেট করার চেষ্টা করবে? মানে আমরা জানি না যে জামাত কত পার্সেন্ট ভোট পাবে বা ইত্যাদি ইত্যাদি, ধরে নিচ্ছি তারা 30% ভোট পাবে। সেই 30 জন যে উচ্চকক্ষে যাবে, তারা তো আসলে মেবি মানে এই মানে ইসলামী রাষ্ট্র গঠনের কায়দা কানুন নিয়ে আলাপ করা ছাড়া আর তো কিছু হবে না। ফলে এই একটা উচ্চকক্ষে, যে উচ্চকক্ষে আমরা পিয়ার হিসাবে নিশ্চিত হইলাম, সেই উচ্চকক্ষে তাইলে বিরোধী দল যদি সবসময় এরকম একটা ইসলামী শরিয়া বাস্তবায়নের কাজকর্ম এবং একটা জাস্টিস প্যানেল আকারে কাজকর্ম করতে থাকে, তাইলে কি আসলে এটা আদৌ আর সংসদ হিসাবে থাকবে কিনা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা জানেন যে পাকিস্তানে সংসদীয় ব্যবস্থা আছে, পাকিস্তানের সেনাবাহিনী অনেকভাবে সেখানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে, কিন্তু পাকিস্তানে একটা প্যানেল আছে যেটা ফতোয়া প্যানেল, যারা একটা সরাসরি ইসলামী ধারার জায়গা থেকে জিনিসটাকে ফাংশন করে, এবং সেই মুফতিরা আসলে ঠিক করে দিতে চায় বা ঠিক করে দিতে চায় যে এটা আসলে আইন ইসলাম সম্মত বা কোরআন সম্মত আইন কিনা। কোনো একটা আইন ইসলামের আইডিওলজির বাইরে যাচ্ছে, কোনো একটা আইন ইসলামের ধারণা বা ইসলামের আইডিওলজি বা কোরআন সুন্নাহর এগেনস্টে বা বিরুদ্ধে যাচ্ছে, সেখানে তারা ভেটো দিতে পারে। ফলে আমাদের উচ্চকক্ষ কি আসলে সেরকম কিছু একটা হয়ে উঠবে কিনা, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জামাত কিভাবে ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে সেটা আমরা জানি না, সেই জিনিসটাই আমাদের বুঝতে চাওয়া দরকার। সেক্ষেত্রে আমার প্রশ্নের জায়গা দুইটা, যে জামায়াতের মডেল কি এবং জামায়াতের যে উচ্চকক্ষ ধারণা, সেই উচ্চকক্ষের ধারণা আসলে কি। জামাত অলরেডি যেটা ক্লিয়ার করছে যে তারা ইসলামী শরিয়া বাস্তবায়নের বাইরে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা যেই ধারণা, সেই ধারণার বাইরে তারা আর কোনো রাজনীতি করবে না, এবং এই ধারণার বাইরে তারা আগামী নির্বাচন করবে না। যদি সেটা তারা করে, অবশ্যই তারা সেটা করতে পারে, কিন্তু তাদের ক্লিয়ার করতে হবে যে তাদের মডেলটা কি, এবং তারা যে উচ্চকক্ষে পিয়ার জিনিসটা নিয়ে আসলো এবং আমাদেরও কিছু মাত্রায় সাপোর্ট তারা পাইছিল, সেই উচ্চকক্ষে আসলে ফাইনালি তারা কি এজেন্ডা নিয়ে যাবে এবং এই উচ্চকক্ষের এজেন্ডাটা আসলে কি হবে। উচ্চকক্ষের এজেন্ডা যদি এরকম একটা জাস্টিস প্যানেল বা এরকম একটা জিনিস হয়ে ওঠে যে তারা আসলে সব সময় একটা মানে ইসলামিক সুপ্রিম লিডারশিপের জায়গা থেকে একটা বিরোধী দলীয় বাস্তবতা তৈরি করে, তাইলে কিন্তু আমাদের ভাবার ব্যাপার আছে যে এরকম উচ্চকক্ষ আসলেও আমরা এতদিন ধরে চাইছিলাম কিনা।